ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের আমি মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের উপর একটা শর্ট ইন্ট্রোডাক্টরি লেকচার দেব। গ্রেগর জোহান মেন্ডেল, হ্যাঁ, যার নাম তোমরা খুব ভালোভাবেই জানো এবং তাকে দ্য ফাদার অফ জেনেটিক্স বলা হয়। কেন না, হি ফার্স্ট ডিসকভার্ড দ্য প্রিন্সিপাল অফ হেরিডিটি বাই কন্ডাক্টিং অ্যান এক্সপেরিমেন্ট অন pea plants. He presented a paper entitled Experiments in Plant Hybridization in 1865. Mendel's success can be attributed to his choice of the pea plant as an experimental organism, the use of characters with a few easily distinguishable phenotypes, his experimental approach, and careful attention to detail. পি প্ল্যান্টকে এক্সপেরিমেন্টাল মডেল হিসেবে নেওয়া, তার খুব কিছু ইজিলি ডিস্টিংগুইশেবল ফেনোটাইপসকে নিয়ে স্টাডি করা এবং তার যে এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ, যেভাবে উনি ডিজাইন করেছিলেন এক্সপেরিমেন্টটাকে এবং তার প্রত্যেকটা রেজাল্টকে যেভাবে পর্যবেক্ষণ করেছেন, অবজার্ভ করেছেন, তার ডিটেলিং অবজার্ভ করেছেন এবং অ্যানালিসিস করেছেন, এই এতগুলো জিনিস কিন্তু ওনাকে ওনার সাকসেসের দিকে নিয়ে গেছে। গার্ডেন পি হিসেবে উনি গার্ডেন পিকে যে এক্সপেরিমেন্টাল মডেল হিসেবে উনি ম্যাটেরিয়াল হিসেবে চুজ করেছেন, তার পেছনে কতগুলো ক্যারেক্টার্স রয়েছে যেই রিজনসগুলোর ওপর বেস করে উনি গার্ডেন পিকে এক্সপেরিমেন্টাল ম্যাটেরিয়াল হিসেবে চুজ করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছ, আমি ওই রিজনসগুলো দিয়েছি পয়েন্ট ওয়াইজ। কারণ কি, ওরা গার্ডেন পি ইজ আ সেক্সুয়ালি রিপ্রোডিউসিং প্ল্যান্ট, যার জন্য হাইব্রিডাইজেশন করার জন্য কিন্তু হাইব্রিড তৈরি করার জন্য তার সেক্সুয়ালি রিপ্রোডিউসিং প্ল্যান্টের দরকার ছিল, ইভেন বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের দরকার ছিল এবং পি প্ল্যান্টকে সহজেই হ্যান্ডেল করা যায়। ইভেন অনেক ডিটেক্টেবল ভেরিয়েশনস আছে পি প্ল্যান্টের মধ্যে। সেলফ ফার্টিলাইজেশন করা সম্ভব, যেটা কিন্তু ওই F1 হাইব্রিডের সেলফ ফার্টিলাইজেশনের ক্ষেত্রে তোমরা দেখবে যে F2 জেনারেশন কিন্তু উনি সেলফ ফার্টিলাইজেশন করেই কিন্তু F2 জেনারেশনে গিয়েছিলেন। তাই সেলফ ফার্টিলাইজেশন ক্যাপাবিলিটি থাকাটাও কিন্তু একটা রিজন। এবং পি প্ল্যান্ট হচ্ছে অ্যানুয়াল প্ল্যান্ট, ওনার অনেকগুলো জেনারেশন স্টাডি করার দরকার ছিল, দ্যাটস ওয়াই হি হ্যাড চোজেন দ্য গার্ডেন পি প্ল্যান্ট। এছাড়া অনেক অফস্প্রিং স্টাডি করার দরকার ছিল, তো পি প্ল্যান্ট প্রচুর অফস্প্রিং তৈরি করতে ক্যাপাবল। ট্রু ব্রিডিং লাইন্স অ্যাভেলেবল ফর দ্য গার্ডেন পি অ্যান্ড দ্য যে হাইব্রিডসগুলো তৈরি হয় সেগুলোও ফার্টাইল, তাই জন্য পরবর্তী জেনারেশনকেও স্টাডি করা ওনার পক্ষে খুব সুবিধা হয়েছিল। তো এই ক্যারেক্টারগুলোর ওপর বেস করে উনি কিন্তু গার্ডেন পি, যাকে আমরা বলি পাইসাম স্যাটাইভামকে, অ্যাজ হিজ এক্সপেরিমেন্টাল ম্যাটেরিয়াল হিসেবে উনি নিয়েছিলেন। এই স্লাইডটাতে তোমরা প্রত্যেকেই উনি 7 পেয়ার্স অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার্সকে উনি অনেক এক্সপেরিমেন্টের জন্য বাছাই করেছিলেন, যেগুলো আমি এই স্লাইডে তোমাদেরকে দিয়ে দেখিয়েছি। দেখো তোমরা, সিড কালার ইয়েলো অ্যান্ড গ্রিন, এই দুটোকে উনি ক্যারেক্টারকে চুজ করেছিলেন। সিড শেপ, দ্যাট ইজ রাউন্ড অ্যান্ড রিঙ্কল, এটাকে চুজ করেছিলেন। সিড কোট কালার গ্রে অ্যান্ড হোয়াইট, পট কালার ইয়েলো অ্যান্ড গ্রিন, পট শেপ ইনফ্ল্যাটেড মানে প্লেন আর কুচকানো, দ্যাট ইজ কনস্ট্রিক্টেড, এটাকে নিয়েছিলেন। এবং শর্ট অ্যান্ড টল প্ল্যান্ট হিসেবে স্টেম লেন্থ ওয়াইজ দুটো প্ল্যান্ট নিয়েছিলেন। অ্যান্ড দুটো আর ফ্লাওয়ার পজিশন, দ্যাট ইজ অ্যাক্সিয়াল অর মেবি টার্মিনাল। তো এই দুটোর ওপর বেস করেও দুটো কন্ট্রাস্টিং ক্যারেক্টার উনি নিয়েছিলেন। তো এখানে দেখতে পাচ্ছ 7 পেয়ার্স অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টারকে উনি কিন্তু ওনার এক্সপেরিমেন্টাল স্টাডির জন্য ব্যবহার করেছিলেন। এই লেকচারটাতে আমি তোমাদের জেনেটিক্সের কিছু বেসিক টার্মিনোলজি সম্পর্কে বলবো। তোমরা প্রত্যেকে হোমোলোগাস ক্রোমোজোম আগে পড়ে এসেছো, আশা করি জানো, তাও আমি একবার বলে দিচ্ছি। হোমোলোগাস ক্রোমোজোম কি? আমরা জানি যে ডিপ্লয়েড অর্গানিজমের ক্ষেত্রে একই জেনেটিক মেকআপের দুটো করে ক্রোমোজোম থাকে। সেই যে দুটো ক্রোমোজোমের জেনেটিক মেকআপ একই, মানে একই
জিনের সিকোয়েন্সের তাদের অবস্থান একই, এবং যারা এই অবস্থানের উপর বেস করে তোমার মিওসিসের সময় পেয়ারিং করতে পারে তাদেরকে বলা হচ্ছে হোমোলোগাস ক্রোমোসোম। এই হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে আমাদের জিনের দুটো করে ফর্ম থাকে। ফার্স্ট আগে বোঝো জিনটা কি। জিনস আর ইনহেরিটেড ফ্যাক্টরস দ্যাট ডিটারমিন আ ক্যারেক্টার। তার মানে বংশগতির ধারক ও বাহক, এটা তোমরা আগেই পড়েছো। বংশের থ্রু দিয়ে যেই ক্যারেক্টার্সগুলোকে জিনের থ্রু দিয়ে বংশগতিতে তা পরপর ইনহেরিট করে তাকেই বলা হচ্ছে জিন। অল্টারনেট ফর্মস অফ আ জিন আর কল্ড অ্যালিলস। জিনের ডিফারেন্ট ফর্ম রয়েছে, ঠিক আছে। একটা ক্যারেক্টারের তোমার ডিফারেন্ট ফর্ম অফ ক্যারেক্টার, মানে একটা জিন একটা ক্যারেক্টারকে নির্ধারণ করছে, সেই ক্যারেক্টারের যে ভ্যারিয়েশনস থাকতে পারে তার জন্য তোমার জিনের ফর্মগুলো আলাদা আলাদা। সেই জিনের ডিফারেন্ট ফর্মগুলোকে আমরা বলছি অ্যালিল। The two alleles of a genotype are located on homologous chromosome. আমি একটু আগেই বলেছি একই জেনেটিক মেকআপের দুটো ক্রোমোজোম যারা নাকি মিওসিসে পেয়ারিং করে তাদেরকে হোমোলোগাস ক্রোমোজোম বলে। তো এই হোমোলোগাস ক্রোমোজোমে একটা পার্টিকুলার পয়েন্টে পজিশনে তোমার জিনের ডিফারেন্ট ফর্মগুলো তোমার থাকতে পারে, তাকে বলা হচ্ছে জিনের লোকাস। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যালিল আর জিনটা, আর জিনের দুটো ফর্ম ক্যাপিটাল আর স্মল আর, এটা কিন্তু এই দুটো হোমোলোগাস ক্রোমোজোমের একই পয়েন্টে রয়েছে। তো এই পজিশনটাকে বলা হচ্ছে লোকাস, জিনের লোকাস, ঠিক আছে। এবং এই দুটো অ্যালিল কি হয়, একটা জেনোটাইপে দুটো অ্যালিল হোমোলোগাস ক্রোমোজোমের ওই একটা পয়েন্টে ওরা পেয়ারিং করছে। যারা নাকি অ্যানাফেজ ওয়ানে, মিওসিসের যে অ্যানাফেজ ওয়ানে গিয়ে এই হোমোলোগাস ক্রোমোজোমটা তোমার সেপারেট করে, তখন ওই অ্যালিলগুলো সেপারেটেড হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, হোমোজাইগাস জেনোটাইপ। হোমোলোগাস ক্রোমোজোম পড়েছো, এবার বলছি হোমোজাইগাস জেনোটাইপ। হোমোজাইগাস জেনোটাইপ মানে এই যে অ্যালিল দুটো তোমরা দেখতে পাচ্ছ, সেই অ্যালিল দুটো যদি সেম ফর্মের অ্যালিল থাকে, মানে ক্যাপিটাল আর অথবা স্মল আর দুটো হোমোলোগাস ক্রোমোজোমের যে দুটো অ্যালিল তারা যদি সেম ফর্মের থাকে তাহলে বলা হচ্ছে হোমোজাইগাস। আর যদি ডিফারেন্ট ফর্মের থাকে তাকে বলা হয় হেটেরোজাইগাস। ক্যাপিটাল আর হবে, or small r will be the homozygous genotype and the capital R small r will be the heterozygous genotype. Acha, the set of genes that an individual possesses is its genotype. মানে একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে তার যে সেট অফ জিন রয়েছে সে টোটালটা মিলে তার জেনোটাইপ কনস্টিটিউট হয়। আর ফেনোটাইপটা কি, তার যে ম্যানিফেস্টেশন বা অ্যাপিয়ারেন্স অফ দ্য ক্যারেক্টারিস্টিক, যা আমরা বাইরে চোখে দেখতে পাই, দ্যাট মে বি ফিজিক্যাল, বায়োকেমিক্যাল, বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স, যেটা আমরা চোখে দেখতে পাই তাকে বলা হচ্ছে ফেনোটাইপ। Phenotypes are produced by the combined effect of genes and environmental factors. Only the genotype, not the phenotype, is inherited. তার মানে শুধু যে জিনের দ্বারাই কিন্তু ফেনোটাইপ কন্ট্রোল হয় তা নয়, একটা কম্বাইন্ড এফেক্ট। এই যে পয়েন্ট 3টাতে আমি এটা হাইলাইট করেছি, দেখো, এটা কম্বাইন্ড এফেক্ট অফ জিনস অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। একটা ফেনোটাইপকে ডিটারমিন করে কিন্তু দুটো ফ্যাক্টর, এনভায়রনমেন্ট as well as the genes, its genes। কিন্তু জিনই কিন্তু একমাত্র বংশগতিতে ইনহেরিট করে, ঠিক আছে। ফেনোটাইপটা কিন্তু পুরোটাই বাহ্যিক এফেক্ট, যেখানে কি একটা পার্টিকুলার জেনারেশনে জিন এবং এনভায়রনমেন্টের কম্বাইন্ড এফেক্টে ফেনোটাইপটা শো করে। The concept of dominance indicates that when dominant and recessive alleles are present in a heterozygote, only the trait of the dominant allele is observed in the phenotype. ধরো একটা হেটেরোজাইগোট, আগে বললাম হেটেরোজাইগাস কন্ডিশন, হেটেরোজাইগাস মানে ক্যাপিটাল আর স্মল আর,
মানে একটা জিনের দুটো ডিফারেন্ট কাইন্ড অফ অ্যালিল যদি থাকে, একটা দুটো হোমোলোগাস ক্রোমোজোমে পার্টিকুলার লোকাসে দুটো ডিফারেন্ট কাইন্ডের অ্যালিল রয়েছে, তাহলে সেটা হচ্ছে তোমার হেটেরোজাইগাস কন্ডিশন। এরকম যদি কোনো কন্ডিশন থাকে, সেখানে এই দুটো ফর্মের মধ্যে পার্টিকুলার একটা ফর্ম যদি আরেকজনকে এক্সপ্রেস হতে না দেয়, মানে সে নিজে এক্সপ্রেস করে এবং আরেকজনের ফেনোটাইপটা এক্সপ্রেস করে না, সেক্ষেত্রে যার ফেনোটাইপ এক্সপ্রেস করছে সে হচ্ছে ডমিনেন্ট অ্যালিল এবং যার ফেনোটাইপ এক্সপ্রেস করছে না সে হচ্ছে রিসেসিভ অ্যালিল। The type of progeny produced from a genetic cross can be predicted by applying the Punnett square or probability. একটা জেনেটিক ক্রস করার পর আমরা যে টাইপ অফ প্রোজেনিস পাই সেগুলোকে আমরা দুটো ফর্মে প্রেজেন্ট করতে পারি, একটা হচ্ছে Punnett square or probability. Punnett square কি? Punnett square is a shorthand method of predicting the genotype and phenotypic ratios of progeny from a genetic cross. আমরা একটা পরবর্তীকাল পরে আমি যখন তোমাদের মোনোহাইব্রিড ক্রস বা ডাইহাইব্রিড ক্রসকে বোঝাবো তখন তোমরা দেখতে পাবে আমরা চেকার বোর্ডের থ্রু দিয়ে কীভাবে জেনোটাইপ এবং ফেনোটাইপকে রিপ্রেজেন্ট করে তাদের থেকে তার জেনোটাইপিক এবং ফেনোটাইপিক রেশিওটাকে ডিটারমিন করছি। When an organism breeds true is called pure, মানেটা বোঝো। ধরো একটা অর্গানিজম, তখন ওটা যে পিওর কী করে বলবো, যখন ওরকম একই জেনোটাইপ তার সেলফিং করিয়ে, মানে ওই পার্টিকুলার অর্গানিজমের সেলফিং করিয়ে দেখা যাচ্ছে প্রত্যেকটা জেনারেশন কিংবা প্রত্যেকটা অফস্প্রিংয়ের মধ্যে তুমি সেম কাইন্ড অফ ফেনোটাইপকে দেখতে পাচ্ছ, সেম ফেনোটাইপ, অন্য কোনো ফেনোটাইপ তুমি পাচ্ছ না, তখন ধরে নিতে হবে যে ওর আগের যে অর্গানিজমটা সে কিন্তু পিওর অর্গানিজম ছিল। আবার যদি দেখি যে ওই অর্গানিজম সেলফিংয়ের পরে যে যত অফস্প্রিং তৈরি করেছে তার মধ্যে কিন্তু কম্বিনেশন অফ ফেনোটাইপ রয়েছে, মানে নিউ ফেনোটাইপও রয়েছে প্লাস প্যারেন্টাল ফেনোটাইপও রয়েছে, সেক্ষেত্রে ধরে নিতে হবে কিন্তু যে প্যারেন্ট ছিল, মানে তোমার পার্টিকুলার অর্গানিজমটা যেটা নিয়ে স্টার্ট করেছিলাম সে কিন্তু তাহলে হাইব্রিড ছিল, যার মধ্যে কিন্তু রিসেসিভ ক্যারেক্টারটাও তোমার সাপ্রেস কন্ডিশনে ছিল। ল অফ প্রবাবিলিটি, দুটো ল আছে প্রবাবিলিটি, অ্যাডিশন রুল এবং মাল্টিপ্লিকেশন রুল। অ্যাডিশন রুলটা কি বলছে? অ্যাডিশন রুল বলছে দ্য প্রবাবিলিটি দ্যাট এনি ওয়ান অফ টু অর মোর মিউচুয়ালি এক্সক্লুসিভ events occurring is calculated by adding their probabilities. Monohybrid cross follows the addition rule. When two alleles of a gene segregate into gametes, the addition rule of probability can be used to obtain the probability of inheriting one trait. The multiplication rule states that the probability of two or more independent events occurring together is calculated by multiplying their independent probabilities. Dihybrid cross follows multiplication rule. When genes assort independently, the multiplication rule of probability can be used to obtain the probability of inheriting more than one trait. A cross including more than one trait can be broken down into simple crosses, and the probabilities of obtaining any combination of traits can be obtained by multiplying the probabilities for each trait. কি বলতে চেয়েছি এর মধ্যে দিয়ে? অ্যাডিশন রুল মানে খুব ভালোভাবে বোঝো, ওয়ান অফ টু অর মোর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, তার মানে হচ্ছে এই কথাটার মধ্যে এইখানে দেখতে পাচ্ছ মাল্টিপ্লিকেশন রুলে বলছে কি অফ টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। মাল্টিপ্লিকেশন রুলটা হয় যখন দুটো ইভেন্ট একে অপরের উপর ডিপেন্ডেন্ট নয়, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, তখন আমরা তাদের যে প্রবাবিলিটিটা বার করি কোনো ইভেন্ট এর প্রবাবিলিটি ক্যালকুলেট করার জন্য, তখন আমরা মাল্টিপ্লিকেশন রুলটা ফলো করি। আর অ্যাডিশন রুলটা কখন ফলো করি? যখন এই ধরো পার্টিকুলার কোনো ইভেন্টস একে অপরের উপর ডিপেন্ডেন্ট, মিউচুয়ালি এক্সক্লুসিভ, ঠিক আছে, তখন আমরা অ্যাডিশন রুলটাকে ফলো করি। মোনোহাইব্রিড ক্রসে কি হয় না, আমরা জিনের দুটো অ্যালিল নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে কিন্তু তাদের যে সেগ্রিগেশনটা কিন্তু
একে অপরের উপর ডিপেন্ডেন্ট নয়। ধরো ক্যাপিটালে দুটো অ্যালিল, তাহলে তার গ্যামেটে একটাই অ্যালিল যাবে, নয় বা একটা ক্যাপিটালে অথবা আদার্স ক্যাপিটালে। ইন কেস যদি ওটা হাইব্রিড হয়, মানে হেটেরোজাইগোট কন্ডিশন হয়, ক্যাপিটালে স্মলে, তাহলে ও যখন গ্যামেটে যাবে তখন কিন্তু নয়ও ক্যাপিটালে যেতে পারবে, নয়ও স্মলে যেতে পারবে। তাহলে কি একে অপরের ওপর কিন্তু এই ইভেন্টটা ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই মোনোহাইব্রিড ক্রসকে আমরা কিন্তু অ্যাডিশন রুলে ফেলতে পারি। আর তোমার ডাইহাইব্রিড ক্রস বা রাদার উই ক্যান সে ইট ক্যান বি ট্রাই হাইব্রিড বা আরও বেশি ক্যারেক্টার্স নিয়ে আমরা এগুলো এই হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে আমরা মাল্টিপ্লিকেশন রুলটা ফলো করতে পারি, যে ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, মানে ডাইহাইব্রিড মানে কি দুটো সেপারেট জিন নিচ্ছি যাদের কিন্তু দুটো করে অ্যালিল রয়েছে, কিন্তু গ্যামেটে ধরো এ আর বি দুটো আলাদা জিন, এ জিনের কোন অ্যালিল যাবে সেটা কিন্তু বি জিনের কোন অ্যালিল যাবে তার উপর ডিপেন্ডেন্ট নয়। সেক্ষেত্রে আমি যে প্রোজেনি ক্যালকুলেট করব বা জেনোটাইপ বা ফেনোটাইপ ক্যারেক্টার ক্যালকুলেট করব, সেক্ষেত্রে কিন্তু এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস, দুটো জিনের যে অ্যাসর্টমেন্টটা সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই উই আর ফলোয়িং দ্য মাল্টিপ্লিকেশন রুল, ঠিক আছে, ফর গেটিং দ্য রেশিও অফ ফেনোটাইপ অ্যান্ড জেনোটাইপ ইন কেস অফ ডাইহাইব্রিড ক্রস, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা ফলো করব কি মাল্টিপ্লিকেশন রুল। এখানে তোমরা আমি আগে এই স্লাইডটার মধ্যে খুব ভালোভাবে বোঝানো যাবে অ্যাডিশন রুল আর মাল্টিপ্লিকেশন রুলটা কি। অ্যাডিশন রুলটার ক্ষেত্রে দেখো, এখানে ধরো একটা লুডোর ছক্কা, ঠিক আছে, সেই লুডোর ছক্কার 6টা দিক রয়েছে, 6টা দিকে 1 থেকে 6 অবধি ডটস রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। এবার আমি বলছি, ধরো আমি 3 যে সংখ্যাটা রয়েছে লুডোতে এবং 4 যে সংখ্যাটা রয়েছে, আইদার 3 পাবো, একবার যদি আমি ওই ডাসটাকে তোমার করি, রোল করাই, তাহলে আমি ওই 6টা যে দিক তার যে কোনো একটা দিকে একবারে পড়বে। হ্যাঁ, এবার আমি যদি বলি যে আমি এবার লুডোর ছক্কাটা রোল করালাম, তো সেক্ষেত্রে আমি 3 অথবা 4 কতবার পাবো, 3 অথবা 4, ঠিক আছে। সেক্ষেত্রে ইভেন্টস কিন্তু লুডো একটাই এবং লুডোর ছক্কাও কিন্তু একটাই। সেক্ষেত্রে আমি যখন 1 টাইম রোল করাবো, আমি 3 পেতে পারি কবার, 6 বারের মধ্যে একবার, মানে 1/6। দাঁড়াও একটু পিকচারটা বড় করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে লুডোর ছক্কার 3টা আমি কতবার পেতে পারি, 1/6। আবার যদি বলি 4 কতবার পেতে পারি না, 1/6। তাহলে আইদার 3 অথবা 4 আমরা কিভাবে ওটা তার প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারি, 1/6 প্লাস 1/6 ইজিক্যাল টু 2/6 ইজিক্যাল, ওটাকে কেটে বলছি আমরা 1/3, অ্যাডিশন রুল। কারণ একবার যখন একটা লুডোর ছক্কাকে আমরা রোল করাচ্ছি, তখন আমি 3 অথবা 4 যে পাবো, এই 3 পাওয়া বা 4 পাওয়া, এই দুটো ইভেন্ট কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে এরা একে অপরের উপর ডিপেন্ডেন্ট, নয় আমরা 3 পাবো, নয় আমরা 4 পাবো। That's why we are adding those probabilities of getting the 3 out of 6 and 4 out of 6. Okay? And in case of multiplication rule, দেখো আমি দুবার রোল করালাম, ঠিক আছে, কিন্তু আমি 4ই পেতে চাইছি। আমার ক্যারেক্টার্সটা কিন্তু একই, আমি এখানেও 4, প্রথম রোলেও 4 পেতে চাইছি, আমি সেকেন্ড রোলেও 4 পেতে চাইছি, ঠিক আছে। তাহলে পরপর দুবার রোল করালে আমি যে দুবার সিকোয়েন্সিয়াল রোলের ক্ষেত্রে আমি যে 4 পাবই, তার কতটা প্রবাবিলিটি। তাহলে প্রথম রোলে আমার 4 পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/6, অ্যান্ড সেকেন্ড রোলে আমার 4 পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/6। তাহলে ফাইনাল the probability of getting 4 on 2 sequential roll is 1/6 into 1/6 is equal to 1/36। আশা করি এবার তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না মাল্টিপ্লিকেশন রুল কি, অ্যাডিশন রুল কি। আচ্ছা, এখানে তোমরা
মোনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, সেলফিং অ্যান্ড ক্রসিং, এই টার্মিনোলজিগুলো একটুখানি বোঝাবো এই স্লাইডটার মধ্যে। মোনোহাইব্রিড ক্রস মানে কি, ধরো একটা দুটো প্যারেন্টসের মধ্যে তোমরা ক্রস করাচ্ছ, সেখানে বেসড অন ওয়ান ট্রেট বা ওয়ান ক্যারেক্টার, তাহলে সেটাকে বলবো আমরা মোনোহাইব্রিড ক্রস। আর ডাইহাইব্রিড নামটা দেখেই বোঝা যাচ্ছে দুটো দুটো ক্যারেক্টারকে নিয়ে আমরা ক্রস করাচ্ছি, দুটো প্যারেন্টসের মধ্যে আমরা বেসড অন টু ক্যারেক্টার্স অথবা বা টু ট্রেটস আমরা ক্রস করাচ্ছি, সেক্ষেত্রে বলা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। মেন্ডেলের যে মোনোহাইব্রিড ক্রস, উনি ওখানে মানে হাইট অফ স্টেম যেটা সেটাকে নিয়েছিলেন টল পি প্ল্যান্ট আর ডোয়ার্ফ পি প্ল্যান্ট, যার জেনোটাইপটা তোমার দেখতে পাচ্ছ এখানে, ক্যাপিটাল টি রিপ্রেজেন্ট টল পি প্ল্যান্ট অ্যান্ড স্মল টি রিপ্রেজেন্ট ডোয়ার্ফ পি প্ল্যান্ট। এই দুটো ক্যারেক্টারকে নিয়ে, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটাই ক্যারেক্টার, দ্য হাইট অফ দ্য স্টেম, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড মোনোহাইব্রিড ক্রস। আর ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে কি নিয়েছিলেন, রাউন্ড ইয়েলো পি প্ল্যান্ট, হি ক্রসড উইথ wrinkled green pea plant, মানে রাউন্ড ইয়েলোর সাথে wrinkled green প্ল্যান্টের উনি ক্রস করিয়েছিলেন। সেক্ষেত্রে দুটো ক্যারেক্টারের উপর বেস করে উনি কিন্তু এই ক্রসটা করেছেন। কী কী ক্যারেক্টার, শেপ অ্যান্ড কালার অফ দ্য সিডস। রাউন্ড অ্যান্ড wrinkled হচ্ছে শেপ অফ দ্য সিডস, অ্যান্ড ইয়েলো অ্যান্ড গ্রিন হচ্ছে কালার অফ দ্য সিডস, where the round and yellow both the characters are dominant characters, wrinkled and green both the characters are recessive characters. আর selfing কাকে বলে, fertilization within a plant or the cross between the same genotype is called selfing। তার মানে যার জেনেটিক মেকআপটা একই, মানে জেনোটাইপটা যার একই, এরকম দুটো ইন্ডিভিজুয়ালের মধ্যে যদি আমি ক্রস করাই তাকে বলা হয় সেলফিং। আর যদি দুটো পিওর প্ল্যান্ট, মানে যাদের জেনোটাইপটা ডিফারেন্ট, সেরকম দুটো প্ল্যান্টের মধ্যে যখন আমি ক্রস করাবো তাকে বলা হচ্ছে ক্রসিং। সেখানে স্মল টি একটা হাইব্রিড টল প্ল্যান্টের সাথে ক্রস আছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে সেলফিং। এখানে দেখো পিওর টল টি আর পিওর ডোয়ার্ফ টি এর মধ্যে যখন ক্রস করানো হচ্ছে, দুটো ডিফারেন্ট কাইন্ড অফ জেনোটাইপের কিন্তু প্ল্যান্টকে নিয়ে ক্রস করানো হচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ক্রসিং। ঠিক আছে, সো আজকের জন্য এটুকুই থাক। থ্যাংক ইউ স্টুডেন্টস, to have your patience for listening me.